নমস্কার। অনুষ্ঠানে কোথাও একটা বিঘ্ন ঘটলো। হঠাৎ করে সমস্ত স্ক্রিনটা হয়ে গেল এবং বলে দিল এটা আনএবল টু কন্টিনিউ। বুঝতে পারলাম না কি হলো এটা। আবার ওটা পেজটাকে লিফট করে গিয়ে নতুন করে শুরু করলাম। এটা দুটো পর্বে যাবে। প্রথম দুটো যা এতক্ষণ অব্দি যে অনুষ্ঠান করেছিলাম সেটা একটা এতে যাবে, আর এটা একটা দ্বিতীয় খণ্ড হয়ে গেল। যদি বন্ধুরা দেখতে পান আমাকে কেউ একটু কমেন্টস করুন কাইন্ডলি, তাহলে আমি ঠিক বুঝতে পারছি না যে কি হলো। একজন কেউ একটু কমেন্টস করলেই বুঝতে পেরে যাব যে আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধুরা কেউ একটু কমেন্টস না করলে আমি এগোতে পারছি না। এখন দেখতে পাওয়া যাচ্ছে শ্রীময়ী? এখন দেখতে পাওয়া যাচ্ছে? ওকে, ঠিক আছে। আমি অনুষ্ঠানটা কন্টিনিউ করছি যেখানে ছিলাম আর কি। যে একটি প্রসন্ন পাহাড়ে যে গতির গতির কথা, গতির মধ্যে দিয়ে এই কবিতাটি এগিয়ে যাওয়া। আমি চতুর্থ কবিতায় যাচ্ছি। এটি একটি অসম্ভব সুন্দর কবিতা, একটু বড় কিন্তু খুবই ভালো কবিতা। সেটা হচ্ছে রানী সৌধের পরী। ফিকে হয়ে এলো দূরের গম্বুজ মিনার, অস্পষ্ট আবাসনের জানলা দরজা, নীরবতা জারি রাখে ওঠানামা সিঁড়ি, পায়ে পায়ে আনাগোনা, বুক পেতে নেয়, তারপর চিহ্ন মুছে চুপচাপ থাকে। কোথায় জানি না বা, খোঁজ রাখে কারা, অশোক তমালে ডাকে কুহু পাপিয়া, শিমুল পলাশে লাল কত আর গাঢ়, রক্তের তুলনায় সব লাল জলো। ফিকে হয়ে এলো সেতু, রানী সৌধের পরী। পশ্চিমে যাত্রা শেষ রাগী সূর্যের, দেখে বুঝি তার চেয়ে বিনম্র কেউ নয়। হাঁটা পথে অচঞ্চল গাঙ্গেয় কূলে, নেমে এলো সন্ধ্যার আগে নাজমা খাতুন। দিনান্তের বিশ্রামে সেই কালো মেয়ে, বিরল সন্ধ্যার এক ভিন্ন পটভূমি, গাঙ্গেয় উপকূল ধীর অচঞ্চল, ছায়ায় ঢেকেছে মুখ রানী সৌধের পরী। একটা চিত্ররূপের কবিতা, সবকিছু যেন দেখতে পাওয়া যাচ্ছে। একটা বিষণ্ণ গোধূলির বিকেলে তিনি ভিক্টোরিয়া মেমোরিয়াল রানী সৌধের, ভিক্টোরিয়া সেবাই তিনি বলেছেন রানী সৌধের পরী। সেই ভিক্টোরিয়ার সেইটা তিনি দেখতে পেয়েছেন এবং সময় সবকিছু মুছে দেয়। একটা সময় সূর্য, রাগী সূর্য, প্রখর সূর্য, তারও তেজ কমে যায়। যে কোনো প্রশাসক শাসক তাদেরও তেজ কমে। যাক, সেটা অন্য বিষয়। কিন্তু এখানে কত সুন্দর কতগুলো কথা বলেছে। নীরবতা জারি রাখে ওঠানামা সিঁড়ি, পায়ে পায়ে আনাগোনা বুক পেতে নেয়, তারপর চিহ্ন মুছে চুপচাপ থাকে। কোনো কিছুরই চিহ্ন থাকে না। সাধারণ যা কিছু, এই শাসক বলুন, এই রাগ বলুন, এগুলো তার চিহ্ন থাকে না। পৃথিবীর ইতিহাসে এগুলো খুব ক্ষণস্থায়ী। কিন্তু যেখানে তিনি বলছেন একটা সুন্দর কথা, এখানে এসে বললেন কে কোথায় কারা কোথায় কি খবর রাখছে জানি না, প্রকৃতির কে খোঁজ রাখছে জানি না, লাল পলাশ শিমুল যা আছে তার থেকে কেউই কিন্তু রক্তের মতো লাল কেউ নয়। এবং আরো সুন্দর করে তিনি একটা জায়গায় বললেন যে নেমে এলো সন্ধ্যার আগে নাজমা খাতুন। একটু অন্যরকম লাগলো না নামটা? আসলে আমরা যারা বাংলা কবিতার জগতে বিচরণ করি তারা অনেক সময় শুধু আমাদের এই হিন্দু টাইটেল বা হিন্দু এগুলোকে নিয়েই করি। এখানে তিনি নিয়ে এলেন নাজমা খাতুন, একটি ছোট্ট মেয়ে যার সঙ্গে তিনি তুলনা করছেন পরীর। ওই সেই ভিক্টোরিয়ার কাল, সেই পরী যাকে দেখিনি তার কাল শেষ হয়ে যাচ্ছে। নতুন নাজমা খাতুন যেন উঠে আসছে একদম জনগণের মধ্যে, রাজ পরিবার থেকে নয়, জনগণের মধ্য থেকে উঠে আসছে নাজমা খাতুন। একটি মেয়ে, একটি ভিন্ন পটভূমি হলেও ছায়া, সেই নাজমা খাতুন বা ইতিহাস যে ছায়া, যা বলেছেন
সিঁড়ি কখনো মনে রাখে না, চুপচাপ মুছে নেয় চিহ্ন। ঠিক তেমনিভাবে রানী সৌধের যে পরী, সেই পরী সেও ঢাকা পড়ে যাচ্ছে। অর্থাৎ একটা একদম কি বলে সাবাল্টান মানুষ, তারা উঠে আসছে, উঠে এসে তারাই জগৎটাকে দখল করে নিচ্ছে। খুব এই যে মানে খুব সুন্দরভাবে নাজমা খাতুন এই জায়গাটাকে যদি ঠিকমতো ধরতে না পারা যায়, আমি জানি না কবি কিভাবে লিখেছেন, কিন্তু আমার মনে হয়েছে যে আসল এটা একটা সাধারণ কবিতা নয়, যে একটা গোধূলির বিকেলে সবকিছু অস্পষ্ট হয়ে যাচ্ছে তা নয়। সেখানে দাঁড়িয়ে আমার মনে হয়েছে যে নাজমা খাতুন কথাটা কিন্তু অন্য কিছু, অরুন্ধতী দিতে পারতেন, কত নাম আছে মেয়েদের, সেগুলো দিতে পারতেন, নাজমা খাতুন নামটা নিয়ে এলেন। এই না, এর মধ্যেই রহস্যটা আছে। এই রহস্যটা হচ্ছে একটা সাবাল্টান ক্লাস থেকে, সাবাল্টান জায়গা থেকে তিনি তুলে নিয়ে এলেন একটি ভিন্ন ধর্মী, দুটোই বিদেশিনী মনে হবে যেন, অনেক ওটাও বিদেশিনী, এটাও যেন বিদেশিনীর মতো, কিন্তু এটা বিদেশিনী নয়, আমাদের আপন, আমাদের নিজের, সেইটাকে আপন করে নেওয়া। খুব সুন্দর এই কবিতা। এরপরে আমরা যে কবিতাটা পড়ব, সেই কবিতাটা সেই বাউল মনের চলা এবং তার সঙ্গে একটা অস্থিরতা এবং তার সবকিছু পছন্দ না হওয়া সব মিলিয়ে এই কবিতাটি খুব সুন্দর। সেটি হচ্ছে যে পার হয়ে যাব মাছ দরিয়া, মধ্য নদে নামাও আমাকে, নৌকা থেকে নামিয়ে দাও মাঝি, বাকিটা পথ পার হয়ে যাব হেঁটে, স্রোতের রাস্তা সততই চলমান, ওদের ঘাড়েই রাখবো এবার পা, নৌকা থেকে নামিয়ে দাও মাঝি, মাঝ দরিয়া পার হয়ে যাব একা। আমাকে কিন্তু বোকাশোকা ভেবো না, পঞ্চপীরের স্তবস্তত্ত্বও জানি, কি কাঠে তৈরি নৌকা, পানসি ডিঙি, জোয়ার ভাটার জমা খরচের কথা, হালে পানি আসলে বোঝায় কি, সব জানা আছে যেহেতু জলেই ঘর। তোমাকেই ডাকি ও ভাই কর্ণধর, মধ্য নদে নামাও আমাকে, মাছ দরিয়া পার হয়ে যাব একা। ফ্যান্টাস্টিক। এই যেন সেই সলিল চৌধুরীর ওই গানটার কথা, আমি যখন কবিতা পড়ছিলাম সলিল চৌধুরীর গানটা মনে পড়ছিল, এই রকো পৃথিবীর গাড়িটা থামাও, আমি নেমে যাব, আমার টিকিট কাটা অনেক দূরে, এ গাড়ি যাবে না, আমি অন্য গাড়ি নেবো, এই রকম। যাই হোক, কি সুন্দর তিনি বলছেন যে নৌকা নামিয়ে দাও, তোমাকে আর যেতে হবে, তুমি ভুলভাল পথে যাচ্ছ, আর আমাকে তুমি ভুলভাল ভেবো না, আমি কিন্তু জল, এই নৌকার কাঠ, অর্থাৎ তুমি যেভাবে নিয়ে তোমার সমস্ত কিছু, নারী নক্ষত্র, নৌকার কাঠ, কি কাঠ দিয়ে তৈরি, কিভাবে পানসি, কখন জোয়ার ভাটা, কখন হালের পানি, হালে কতটা পানি, সবটাই আমি বুঝি, আর আমি, আমাকে নামিয়ে দিলে আমি ভেসে যাব না, স্রোতের মাথার যেন 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 অশ্বমেধের ঘোড়ার ঝুঁটি ধরবেন, স্রোতের মাথার উপরই পা রাখবো, স্রোত চলমান তার উপরই পা রাখবো, রেখে আমি পার হবো এই মাছ দরিয়া, তুমি আমাকে মাছ ধরে এই দরিয়াতেই নামাও। কেন? তুমি ঠিক পথে যাচ্ছ না, তোমার কোথাও এদিক ওদিক আছে, তোমার গাড়ি এদিক ওদিক চলছে, আমি আমার গন্তব্যের সাথে তোমার এই গন্তব্য মিলছে না। তাই তিনি বলছেন, এবং এটা একটা রূপক কবিতা, পথ ও গন্তব্য তার পছন্দ হচ্ছে না, হ্যাঁ, ভেসে থাকে না, এবং তিনি ভেসে যাবেন না, যেটা আমি বললাম, অন্যের দ্বারা পরিচালিতও হবেন না, নিজেই খুঁজে নেবেন তার পথ, সঠিক পথ, যেহেতু তার সমস্তটা জানা। একটা অলৌকিকতাও তিনি এখানে আনলেন, পঞ্চপীরের স্তবতত্ত্ব আমি জানি। পঞ্চপীর মানে কোন একটা মতাদর্শের কথা তিনি বলছেন, কোন একজন গুরুর কথা তিনি বলছেন, সে গুরুর সব আমি জানি। সেটা নেতাজি সুভাষ হতে পারে, সেটা গান্ধীজি হতে পারে, সেটা মার্কস হতে পারে, সেটা লেনিন হতে পারেন, মাও সেতুং হতে পারেন, চে গুয়েভারা হতে পারেন, আবার স্বামী বিবেকানন্দ হতে পারেন, রামকৃষ্ণদেব হতে পারেন। একটা ধোঁয়াশা করে তিনি রাখলেন, আমি পঞ্চপীরের স্তব্ধতত্ত্বও আমি জানি, অর্থাৎ আমার সবটা জানা, তুমি আমাকে ধোঁকা দিতে পারবে না, তুমি নামিয়ে দাও, আমি নেমে যাব, মাছ দরিয়া পার হয়ে যাব একা। সুন্দর কবি। ঠিক এরই সাথে রিলেট করে একটি কবিতা, যখন মনে হয় এই ধরনের মানুষরা যারা মানুষের সামাজিক আন্দোলনের সঙ্গে যুক্ত থাকেন, নানা কিছুর মধ্যে নিজেদের কবিতা শিল্পী মন, তার মধ্যে একটা মানে কি সংবেদনশীলতা যোগ হয়, তখন তার অনেক সময় হতাশ লাগে, অনেক সময় হতাশ হয়, হতাশা থেকেই আগের কবিতাটাও তার লেখা, এবং হতাশার বিরুদ্ধেই প্রতিবাদ করে তার এই কবিতায় শব্দ উচ্চারণ তিনি করেছেন, যে মাছ ধরিয়ে নামিয়ে দাও, আমি চলে যাও, তুমি আমাকে নিয়ে যাবে এরকম কোনো ব্যাপার না, আমি জানি পথটা, আমি চিনি।
ঠিক তেমনি আরো একটি কবিতা তার হয়তো বুকে বেজেছে একটা সময়, সেই সময়টাকে নিয়েই তার এই কবিতা, লেনিন স্মরণী। অন্ধকারই সেরা দর্পণ, আগুন আত্মশুদ্ধির, রাস্তাই আমার পৃথিবী, হেঁটে চলাই আদর্শ। খোল নলছে না পাল্টিয়ে, রক্তপাতহীন সকাল কে চায়, বিনা যুদ্ধে রাতও কাটে না। লেনিনগ্রাদ প্রকৃত বাস্তবে সত্যি নাকি মৃত, গুরুত্বহীন প্রশ্ন। ভগ্ন লেনিন মূর্তির পাদদেশে অথবা প্রতিস্থাপনের প্রকাণ্ড নিবিড় ছায়ায় বহু ঘাত প্রতিঘাতেও আমি কিন্তু লেনিন স্মরণীতেই আছি। একটা গদ্যের মতো নেমে এলো কবিতাটা, এবং সেখানে তার মতটা খুব সুস্পষ্ট, খুব সোজা সাপটা কথা, খুব ব্যঞ্জনা করলেন না। একটা দর্শনের কবিতা। অন্ধকারকে তিনি দর্পণ বলেছেন, যে অন্ধকারেই নিজেকে চেনা যায়, যেখানে মানুষ নিজেকে দেখতে পায় না, যেখানে মানুষ নিজেকে দেখতে পায়, কত গভীর তাত্ত্বিক কথা দেখুন, যেখানে মানুষ নিজেকে দেখতে পায় না সেখানে সে তার আত্মবিশ্লেষণ করে। আগুন মানুষকে শুদ্ধ করে, সমস্ত পাপকে পুড়িয়ে ছারখার করে দেয়, আগুন শুদ্ধ করে, আগুন নতুন করে সৃষ্টি করে। রাস্তা হচ্ছে পথ, নীতি, মতাদর্শ এইগুলো, এবং হেঁটে চলার যে কথা তিনি প্রথম 4টে লাইনেই বলেছেন, হেঁটে চলাই হচ্ছে তার গতি। অন্ধকারী সেরা দর্পণ, আগুন আত্মশুদ্ধির, রাস্তাই আমার পৃথিবী, হেঁটে চলাই আদর্শ। এই সবটা মিলিয়ে তিনি প্রথমটা করলেন যে বিপ্লব ছাড়া এই খোল নলছে না পাল্টিয়ে রক্তপাত। কেউ হঠাৎ মনে করে সকালবেলা ঘুম থেকে উঠবে, একটা হঠাৎ জাদু মন্ত্রের মধ্যে কেউ ঘুরিয়ে দেবে, রক্তপাতহীন সবাই আমরা, তুমি আমি, ভাই ভাই, তার মধ্যে দিয়ে সবাই সবার অধিকারটুকু পেয়ে যাবো, এরা যদি কেউ ভাবে তাহলে সেটা মূর্খের বাস করে। কে চায়? একটা রাতও যুদ্ধ ছাড়া কাটে না, সেই অন্ধকারেও যুদ্ধ চলে। রাতের পর খুব সুন্দরভাবে নিয়ে এলেন, আমি এটাকে এরমভাবে রিলেট করতে চাই। ওয়ান্স আপন এ টাইম একটা সময় ছিল সকালবেলা যুদ্ধ হবে, সন্ধ্যেবেলা বন্ধ হয়ে যাবে, রাত্রিবেলা যুদ্ধ বিরবি। মহাভারত খুলুন, রামায়ণ খুলুন, প্রাচীন। পরবর্তীকালে যে যুদ্ধ হতো একটা মাঠে গিয়ে, একটা মাঠে যুদ্ধ হতো, শহরে যুদ্ধ হতো, নগরে যুদ্ধ হতো না। মুঘলদের লড়াইয়ের ইতিহাস, এই দুর্গে, সে পরে দুর্গে আক্রমণ হতো, কিন্তু সেই সময়কার যদি মূলত যদি দেখেন একটা ব্যাটেল ফিল্ড ছিল। কিন্তু পরবর্তীকালে হলো সর্বগ্রাসী যুদ্ধ, এবং সেটা রাত ভোর। এখন তো রাতেই বেশি যুদ্ধ হয়, রাতেই প্যারাট্রুপাররা নামে ওপর থেকে। তাই তিনি বলছেন একটা রাতও কাটে না, সেই সব যুদ্ধের শর্ত ছেড়ে দাও। নতুন আধুনিক পৃথিবীর যে যুদ্ধ শর্ত, তাতে হচ্ছে সর্বক্ষণের জন্য যুদ্ধ। সেই যুদ্ধে তিনি নেমে পড়েন। তাই তিনি বলছেন যে একটা রাতও যুদ্ধ ছাড়া কাটে না। লেনিনগ্রাদ, হ্যাঁ, সমাজতন্ত্র ভেঙে যাওয়ায় তিনি বামপন্থী মানুষ, অনেক বামপন্থী মানুষের মতো তিনি আঘাত পেয়েছেন। তাই তিনি বলছেন লেনিনগ্রাদ প্রকৃত বাস্তবে সত্যি নাকি মৃত, এই খুঁজতে যাওয়া দরকারটা কি? যারা সেই মত পথকে আঁকড়ে আছে, তারা মূর্তি ভাঙা হচ্ছে চতুর্দিকে। সেই ভগ্ন লেনিন মূর্তি, কখনো সেটা ভগ্ন, কখনো সেটাকে আবার প্রতিস্থাপনের চেষ্টা হচ্ছে। দুটো দ্বন্দ্বের কথাই তিনি বলেছেন, একদল ভেঙে দিচ্ছে, একদল তৈরি করছে। তিনি কিন্তু লেনিনের রাস্তাতেই গেছে। লেনিন স্মরণ আমাদের ধর্মতলায় আছে, লেনিন স্মরণ। ওই লেনিন স্মরণই ধরলে হবে, লেনিন স্মরণে লেনিনের পথেই তিনি আছেন। খুব স্পষ্ট, একটা সুস্পষ্ট দার্শনিক দর্শনের কবিতা। আমরা আবার কবিকে একটু অন্যদিকে চলে যাই, এবার অন্য একটু দিক থেকে খুঁজি কবিকে। এর এক গভীর মনস্তত্ত্বের কবিতা তিনি এখানে বলছেন। চল মন যাই, মাটিরে তুই সোঁধা গন্ধ দে, সেই গন্ধে ওই তো বষ্টমীর খোল করতাল, হরি হরি বল, তুলসী মঞ্চ, আখড়া বষ্টমীর। মাটিরে তুই কৃষ্ণ হলুদ হ, খোলা মাঠে জটার বাঁধন চুল, শ্বেত চন্দন তিলক আঁকা মুখ, হাওয়ায় ওরে বইচি মৌরি ফুল। মাটিরে তুই কেদুলি মেলায় চল, বাউল ঝুমুর একতারা যে বাজে, বষ্টমীরা থাকুক জলার ধারে, বাউল গানে চল পাখিদের মাঝে। কি সুন্দর কবিতা, একটা গভীর দর্শনের কবিতা। তিনি কি সুন্দরভাবে আমাদের কাছে বললেন, মাটির কাছে যাও, মাটির সোনা গন্ধ তবেই তুমি শুনতে পাবে, তবেই তোমার সঙ্গীত বাজবে, তবেই বষ্টমী, তবেই খোল বাজবে, খোল করতাল বাজবে। অন্য জায়গা থেকে ইম্পোর্ট করা কোনো বাদ্যযন্ত্র নয়, একদম মাটির কাছাকাছি যে বাদ্যযন্ত্রগুলো উঠে এসছে। আমরাই আম মাটিকে ফুলে পু পু করে বাজাতাম যে বাঁশি, তালপাতার বাঁশি, ঠিক তেমনই খোল করতাল, একদম বাঙালিয়ানার আদি জায়গা, আদি দিয়ে থেকে সেই বষ্টমীর খোর তরতাল, তার মধ্যে দিয়ে যে
সুখ উঠে আসবে, তার মধ্যে দিয়ে সঙ্গীত যে সৃষ্টি হবে, সেই মাটির কাছে যাও, ডাউন ডাউন টু দ্য আর্থ। এবং তিনি বলছেন যে কৃষ্ণ হলুদ হ, কালো এবং হলুদ রং। এখানে কি রাধা কৃষ্ণকে তিনি মিন করলেন? কৃষ্ণ কালো, রাধা হলুদ শ্যামবর্ণ। এখানে তিনি মেলালেন মাটি, মাটি তুই কৃষ্ণ এবং রাধা হ, প্রেম মাটিতে নেমে আসুক। খোলা মাঠে জটার বাঁধন চুল, শ্বেত চন্দনাকা চুল, হাওয়ায় ওরে বইচি ময়ূরী ফুল, মাটিরে তুই কেঁদুলি মেলায় চল। জয়দেব, কবি জয়দেব, বাউল শ্রেষ্ঠ কবি জয়দেব, যেখানে পাগল মানুষেরা সব এ হয়, বাবা তোমার দরবারে সব পাগলেরই মেলা, হরেক রকম পাগল দিয়া মেলাই মিলাইছ মেলা, বাবা তোমার দরবারে সব পাগলেরই খেলা। তাই বোধহয় হবে, কথাগুলো হয়তো একটু এদিক ওদিক হলো। যাই হোক, তা সেই সেই মেলায় চল, কেন্দুলির মেলায় চল। বষ্টমীরা আমার প্রেম, বষ্টমীরা হয়তো আমার প্রেম, আমার 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 কি বলে সাধন সঙ্গিনী। তারাও যদি যেতে চায় যাবে, যদি যেতে না চায় তুই একলা চল। তোর ডাক শুনে যদি কেউ না আসে, তুই একলাই চল। সেই মন, মন বাউল মন, শিবদাসী মন, যে মন খুঁজে বেড়ায়, কি যে খুঁজে বেড়ায় তা আমরা যারা এই শিল্পী মন, সংবেদনশীল মন, তা নিজেরাও স্পষ্ট করে বলতে পারে না যে সত্যি কি খুঁজে বেড়াচ্ছি, কোন অপার্থিব এক জার্নি, কোন এক অপার্থিব খোঁজ আমার। সেই খোঁজের দিকেই, সেই খোঁজের দিকেই আমাদের যাত্রা। তাই তিনি বলছেন বাউল গানেই চল, পাখিদের মাঝে পাখির যে সঙ্গীত, পাখির যে উড়ে যাওয়া আছে, তার কোনো সীমানা নেই, বন্ধন নেই, সেখানে উড়ে যাওয়া। কি সুন্দর গভীর মনস্তত্ত্বের কবিতা। আমরা আরো একটি এই ধরনের একটি কবিতা আরেকটি পড়ব। কবিতার নাম সুবর্ণরেখা। তুমি কেন বর্ম প্রচ্ছদে বিমর্ষ এক গল্প হয়ে আছো? আমার হাতে বর্ষা আছে নাকি? স্বর্ণ চাপা এনেছি তোমার জন্য। প্রবেশ করব, ছাড়পত্র চাই, ভাবছি এখন ঢুকবো কোন পথে। তুমি কেন বর্ম প্রচ্ছদে? আমার হাতে ফুল ছাড়া তো কিছু নাই। সন্ধি শর্তে ভাঙো ভাঙো অবরোধ, এঁকে দিতে পারি হেমবর্ণ নদী। নদী মানেই তো ভাঙা গড়ার ঢেউ, নামটি তার সুবর্ণ রেখা থাক। সুন্দর একটা রূপক কবিতা, জীবন্ত একটা গল্প, গল্পের মতো, তাতে কত রকমের চরিত্র। কিন্তু তুমি একটা বর্মের মতো প্রচ্ছদে আটকে রেখেছো সেই গল্পকে। আমি তোমাকে স্বীকার করতে আসিনি, আমি তোমাকে হত্যা করতে আসিনি। আমি তোমার কাছে ফুল নিয়ে নিবেদিত হতে এসেছি, এবং আমি গল্পের একটি চরিত্র হতে চাই। আমি তোমার কাছে যেতে চাই, তোমার গল্পের মধ্যে আমিও একটি চরিত্র হতে চাই। কিন্তু অবরুদ্ধ বর্মপ্রচ্ছদে তুমি ঢেকে রেখেছো নিজেকে। কোথাও আমার সেই ছাড়পত্র আমি চাইছি, ফুল দিয়ে, ফুলের বিনিময় সেই ছাড়পত্র তুমি আমাকে দাও। আমি ছাড়পত্র দিয়ে তোমার ভেতর প্রবেশ করব, এবং সন্ধি শর্ত করো, সন্ধি একটা কোনো শর্ত করো, সেই সন্ধি শর্তে ভাঙো অবরোধ। আমি হেমবর্ণ নদী এঁকে দেবো। এই হেমবর্ণ মানে, এখানেও দেখুন প্রতিধ্বনিত আছে সোনার রঙে, হেমবর্ণ মানে সোনার রং, সোনার রঙের আমি নদী এঁকে দেবো, যার নাম অবশ্যই সুবর্ণরেখাই হবে। তাই না? কত সুন্দর হেমবর্ণ নদী এঁকে দেবো। এখানে কিন্তু যা হেমবর্ণ মানে যদি না জানা যায়, তাহলে আমি হিমের সঙ্গে, হৈমর সাথে অনেক কিছু সঙ্গে গিয়ে আলটিমেটলি ছবিটা আসবে না। কিন্তু যখন আমি হেমবর্ণের মানেটা জানবো, এই এক একটা শব্দে থেকে যায় মূল চাবিকাঠি, সেইখানেই থেকে গেল তার বহমান নদী, যার সুবর্ণ রেখা, তার নাম আমি সুবর্ণ রেখাই আঁকবো। যা সোনার ইতিহাস, সোনার চলমানতা, সেই 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 কথাই বলবেন, সুবর্ণ রেখার কথা বলবেন। সুবর্ণ রেখা আমাদের বাঙালিদের কাছে একটি অত্যন্ত রোম্যান্টিক, প্রিয় একটা নস্টালজিয়ায় ভরা কবি নদী। হ্যাঁ, সব নদী তো হয় না, সব নদীটা অর্জন করে না। সুবর্ণরেখা সেইটা অর্জন করেছে আমাদের কাছ থেকে, এবং সেইখানেই দাঁড়িয়ে কবিতা। আমি পরবর্তী কবিতায় যাচ্ছি। এই কবিতাটি খুব সুন্দর কবিতা, একটু বড়, তবু আমি পড়ছি সকলের জন্য। ছায়া, কবিতার শিরোনাম হচ্ছে ছায়া তুমি চণ্ডাল হও, অদূর উত্তরে হেঁটে যাব, চলে যাও ছায়া আমাকে ছাড়িয়ে দূর দক্ষিণ। আজ আমি শক্তি চাটুর্য হব, ছায়া তুমি নিন্দুক হও। সুরিখানা কি, সুরিখানা শুধুই কি ডাকে শক্তিকে? নুন ছালে জ্বালা যন্ত্রণা, আজ আমি
সাবেকি দর্পণের উলঙ্গ ছায়ায় সাপুড়ের বিন বাজাবো একা একা সারা রাত। ছায়া, তুমি নারী লজ্জা হও, ফিরে যাও নিজস্ব বিবরে। ছুরিখানা শুধুই কি ডাকে শক্তিকে? লোমকূপে হিমকুচি রেখে শিশিরের জল শুষে নেব। ভোর হবে, রাত শেষ, অন্য কোনো ভোর। ভোর হবে, রাত শেষ, আয় চিতা আয়। কৃতজ্ঞ আগুনে হেঁটে যাব, বিশুদ্ধ আগুন। ছায়া, তুমি আজ্ঞাবহ হও অথবা চণ্ডাল, আজ আমি শক্তি চাটুর্যে হব। ছায়া, তুমি চণ্ডাল হও। রূপক কবিতা, তুমি কি মিষ্টি। আমি বড় হচ্ছি, আমার যাত্রা উত্তর দিকে। ছায়া, তুমি দক্ষিণে ছড়িয়ে যাও দক্ষিণ পর্যন্ত। আমি কবি হব, শক্তি চাটুর্য হব, আমি কবি হব, আমি মুনি হব, আমি ঋষি হব, আমি মাতালো হব। আমি সুরিখানা আমাকে ডাকুক। সুরিখানা মানে কবিতার রস, কবিতার যে মাধুর্য, সে কি শুধু একা শক্তি চাটুর্যকেই ডেকেছে? হাজার হাজার লক্ষ লক্ষ কবি তৈরি হয়েছে, কবি মন নিয়েছেন তৈরি। সবাই শক্তি চাটুর্যকে হয় হতে হয়েছে, শক্তি চাটুর্য একজনই হয়েছে, কিন্তু উনি চান আমি শক্তি চাটুর্য হতে চাই, আমি কবি হতে চাই, আমি সেই নিমগ্ন তাপস হতে চাই। তাই আমি উত্তরে যাত্রা করব, আর দক্ষিণে আমার ছায়া পড়বে। আমি সাবেকিয়ানা ভেঙে দেবো। শক্তি যেমন এসে সবকিছু ভেঙে চুরে চুরমার করে দিয়েছিল, কিন্তু চুরমার করে দেবো আমি, একটা ব্রেক থ্রু আমিও আনবো নতুনের। এবং তিনি বলছেন সেই সাপকে তিনি নাচাবেন সারা রাত ধরে। এগুলো রূপকের মধ্যে দিয়েই বলা। এবং ছায়াকে শেষ অব্দি বলছে তুমি গর্তে প্রবেশ করো, নারী লজ্জা হও। ছুরিখানা কি শুধুই তোমার যদি মনে হয় যে আমার সঙ্গে দূরত্ব বাড়াচ্ছে, তুমি বাড়াতে পারো, গর্তে প্রবেশ করো। কি সুন্দর দুটো কথা বলেছেন। রমকূপে হিমকুচি রেখে দেবো, শিশিরের জল শুষে নেব। রমকূপে হিমকুচি রেখে শিশিরের জল শুষে নেব। ফ্যান্টাস্টিক কথা, দারুণ। আবার নতুন দিন আসবে, নতুন ভোর হবে, চিতাকাল আমাকেও ডাকবে। যেতে পারি কিন্তু কেন যাব, সেই কবিতার মতো চিতাকাঠও যেন আমাকে ডাকবে। আমি কৃতজ্ঞ আগুনে হেঁটে যাব, সেই আগুন সে আমাকে পোড়াবে, পোড়ানোর জন্য সে কৃতজ্ঞ থাকবে। যে আগুন শক্তিকে পোড়ায় সে আগুন তো কৃতজ্ঞই হয়। তাই সে আগুন কৃতজ্ঞ হবে, বিশুদ্ধ আগুন, আগুনও বিশুদ্ধ হয়ে যাবে কবির স্পর্শ পেয়ে। ছায়া, তুমি আজ আজ্ঞাবহ হও, নয় তুমি আমার কথা শোনো, আজ্ঞাবহ হও অথবা চণ্ডাল হও, আমাকে পোড়াও, তুমিও পোড়াও আমাকে, আগুনও পোড়াবে আমাকে, আমার ছায়াও আমাকে পোড়াবে। যা আমি তৈরি করে গেছি আমার সৃষ্টি, তাই আমাকে পোড়াও। ছায়া, তুমি আর চণ্ডাল হও, চণ্ডাল হয়ে তুমি আমাকে পোড়াও। আমার যে কীর্তি, আমার যে রেখে যাওয়া কাজ, সেই কাজ আমাকে পোড়াক, আমাকে দগ্ধ করুক, আমাকে জ্বালিয়ে পোড়াক, বাকিদের ঋদ্ধ করুক। কি সুন্দর কবিতা, ইনার মিনিং, ব্যঞ্জনা কত সুন্দর। আমরা আরেকটি অনুভব চিত্রের কবিতা পড়ব। কবিতাটির নাম হচ্ছে নদী কান্না। কাল সারা রাত একটা কুকুর বুক ভাঙা আর্তনাদে ডুবেছিল। বিমর্ষ চাঁদের ঘোলাটে জোছনার জল ছড়ানো চারিদিক। আমার প্রথম দেখা বরুণা নদীটি হয়তো এখন ভিন্ন গ্রহে থাকে। কুকুরের হাহাকারে অস্পষ্ট সেও এসেছিল জলমগ্ন অবয়বে। কুয়াশা ধূসর এই ছবি গা ভাসালো নদী কান্না হয়ে। ছোট্ট কবিতা, দুঃখের যেন একটা প্যাথোজ, একটা সুরের মূর্ছনা এই কবিতার মধ্যে আছে। কাল সারা রাত একটি কুকুর বুক ভাঙা আর্তনাদে ডুবেছিল। বিমর্ষ চাঁদের ঘোলাটে জোছনার জল ছড়ানো চারিদিকে। কত সুন্দর একটা চিত্ররূপময়তা এই কবিতার মধ্যে আছে।
এবং এই 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 আর্তনাদ এবং এই কবিতার মধ্যেও ঘোলাটে জোছনার জল, যোজনার যে আলো, সেখানে তিনি তার প্রথম দেখা প্রেমিকার কথা মনে পড়ছে। তারও কি আর্তনাদ, বুক ফাটা আর্তনাদ কি কবি শুনতে পাচ্ছেন, নাকি কবি বুক ফাটা আর্তনাদ বরুণা এখন আর শুনতে পায় না? সে ভিন্ন গ্রহে আছে, ভিন্ন কোনো শহরে আছে, ভিন্ন কারোর গৃহিণী হয়ে আছে, তাই আর্তনাদ তার কানে পৌঁছয় না। তাই তিনি বললেন সে এখন ভিন্ন গ্রহে। কিন্তু তারপরও তিনি বললেন অস্পষ্ট ছায়ার মতো এই কুকুরের হাহাকারেও যেন অস্পষ্ট সেও এসেছিল জলমগ্ন। এই যে জল, কান্নার যে জল, কান্নার যে নদী, জ্যোৎস্না সবটা মিশে গিয়ে তাকেও যেন দেখতে, সেই প্রথম দেখা নদীটি বা প্রথম প্রেমিকা, তাকে তিনি এই আবহে দেখছেন। একটা ছবির মতো এটা একটা কবিতাটা, এবং কুয়াশা ধূসর এই ছবি সে গা ভাসিয়ে দিল শেষ অব্দি নদীর কান্না হয়ে। নদী কান্না হয়ে, নামটা কথাটাও কত সুন্দর, নদী কান্না, নদী কান্না হয়ে সে গা ভাসিয়ে দিল তার চলন। খুব সুন্দর কবিতা। আমরা আবার একটি অন্য স্বাদের কবিতা পড়ব। এখানেও তিনি কিছু দর্শনের কবিতা আমাদের উপহার দিয়েছেন, সেই কবিতাই আমরা পড়ছি, এখানেও আমরা পড়ব। এসো পাথর ছুঁড়ি। স্রোতের বিরুদ্ধে হাঁটা যায়, আক্রমণের বিপরীতে প্রত্যাঘাত নীতিসম্মত। তবে কিনা সামনে পা চালিয়ে গুহা জীবনে ফেরা অসম্ভব। অগ্রগতির ইতিহাস থেকে পাথর কিন্তু হারিয়ে যায়নি। রোজ রাতে অবিশ্রাম নক্ষত্র বৃষ্টি ও উল্কাপাত। মানুষের আদিম শিক্ষা হলো আক্রমণের জবাবে প্রতি আক্রমণ, হাতিয়ার ও অস্ত্র আদি অকৃত্রিম পাথর। পাথর তবে এসো সক্রোধে পাথর ছুরি 10 দিকে অভ্রান্ত চিহ্নিত লক্ষ্যে। একটা রাগ, একটা দ্রোহ থেকে এই কথা তিনি বলছেন যে স্রোতের বিরুদ্ধে হাঁটা যায়, স্রোতের বিরুদ্ধেই তো হাঁটতে হয়। আক্রমণের বিরুদ্ধে প্রত্যাঘাত নীতিসম্মত, সেটা আমাকে মারতে এলে আমিও প্রত্যাঘাত করব, কিন্তু স্রোতের বিরুদ্ধে হাঁটবো মানেই তো আমি গুহা জীবনে ফিরে যাব না, আমাকে প্রগতিতে এগোতে হবে, ভালোর যেতে আরো ভালোর দিকে যেতে হবে। আমি তো, আর পৃথিবীর গতি, চাকা আমরা বলি, চাকা বলতে অনেকে বোঝে একটা একটা এমনি চাকার মতো। পৃথিবীর গতি হচ্ছে স্পাইরাল, এইভাবে উঠতে থাকে, এগুলো ব্যাক করে আসে না কখনো, উঠতে 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 উঠতেই যায়। এই সর্পিল গতি, স্পাইরাল গতি। এই অগ্রগতির ইতিহাসে কিন্তু এখনো পাথর হারিয়ে যায়নি। একেবারে সামান্যতম যে অস্ত্র, ন্যূনতম যে অস্ত্র, সে অস্ত্রটার গুরুত্ব কিন্তু এখনো হারিয়ে যায়নি। যতই তোমরা AK-47 তৈরি করো, পরমাণু বোমা তৈরি করো, আদিম মানুষের যে শিক্ষা, গুহা জীবনে আমার ফেরা সম্ভব নয় এটা ঠিক, কিন্তু তারও কিছু শিক্ষা আছে। সেই শিক্ষা থেকে আদি অকৃত্রিম পাথর আমি 10 দিকে ছুঁড়বো, আমার 10টা শত্রুর দিকে, যেন চক্রব্যূহের মধ্যে যেন আমি আমি বাধা পড়লে আমাকে নির্দিষ্ট লক্ষ্যে, নির্দিষ্ট লক্ষ্যে এলোপাথারি নয়, নির্দিষ্ট চিহ্নিত লক্ষ্যে এসো, চলো পাথর ছোড়ো। অর্থাৎ বিরুদ্ধে যারা, যার বিরোধিতা তুমি করছো, সেখানে সুনির্দিষ্ট লক্ষ্যে তোমার মতামতকে বলো, তোমার কথাকে বলো, তোমার অঙ্গুলি হেলন, তোমার আঙুল সেই দিকেই তোলো। এটা খুব সুন্দর, সুন্দরভাবে এই কবিতাটা তিনি রেখেছেন। আমরা দেখতে দেখতে কখন চলে এলাম শেষ কবিতায়। আমরা শেষ কবিতায় মানুষের জয়গান তিনি গেয়েছেন, ঐক্যবদ্ধতার জয়গান তিনি গেয়েছেন। সেই মানুষের জয়গান সেই কবিতায়, এবং বিভিন্ন ক্যারেক্টারকে তুলে আনা। আমরা অবনীকে দেখলাম তুলে আনা, অবনী যেমন একটা নাম তুলে নিলেন, নাজমা খাতুন যেমন তুলে নিয়ে এলেন, এবং তিনি অবলীলায় তুলে নিয়ে এসছেন বরুণা। যারা সুনীল গঙ্গোপাধ্যায় পড়েছেন তারা বরুণার সঙ্গে পরিচিত। বরুণা নামে নামের নদীটি খুব সুন্দরভাবে করেছেন।
এখানে তিনি লিখলেন সত্যেন দত্তর পদ্য, কবিতার শিরোনাম সত্যেন দত্তর পদ্য। ছিপখান তিন্দর সরি ছিপখান তিনদার তিনজন মাল্লা, চৌপর দিনভর দেয় দূর পাল্লা। ছিপখান তিনদার তিনজন মাল্লা, কারো গায়ে জামা নেই, নেই আল খাল্লা। ছিপখান তিনদার তিনজন মাল্লা, কেউ ডাকে ভগবান, কেউ ডাকে আল্লাহ। ভাঙনের শব্দ শুনে যাই রোজ রোজ, কত কিছু ভাঙছে তাই নিয়ে খোঁজ খোঁজ। কারা ভাঙে লেনিনের সুদীর্ঘ মূর্তি, জান্তব চিৎকারে রাতভোর ফুর্তি। কারা ভাঙে মানবিক মূল্য ও বিশ্বাস, বিশ্বের শান্তি প্রগতির ইতিহাস। মুখোশের বক্তিমে অশ্লীল পদ শব্দ, আমি পড়ি সত্যেন দত্তর পদ্য। ছিপখান তিনদার তিনজন মাল্লা, চৌপর দিনভর দেয় দূর পাল্লা। ছিপখান তিনদার তিনজন মাল্লা, এ যুগের সঙ্গে দিক জোর পাল্লা। সমবেত মানুষের কথা, দলবদ্ধভাবে এগোনোর কথা, তিনজন মিলে দাঁড় বাইছে, নৌকাটা এগোচ্ছে, এবং এখানে কোনো ধর্ম নেই, কোনো জাত নেই। কেউ আল্লাহ বলতে পারে, কেউ ভগবানও বলতে পারে। আসলে শ্রমজীবী মানুষের কথা তিনি বলেছেন। সেই শ্রমজীবী মানুষই তো পৃথিবীর ইতিহাস গড়ে, শ্রমজীবীরাই তো পৃথিবীর ইতিহাস গড়ে। তারা শ্রম না দিলে কিছুই তো এগোবে না। তো সেই শ্রমজীবী মানুষের কথা তিনি বলেছেন, এবং তাদের কোনো ধর্ম নেই, জাত নেই, কিন্তু সমস্ত তারা যেন সমস্ত ঐতিহ্যকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে, চতুর্দিকে ভাঙা হচ্ছে। কেউ লেনিনের মূর্তি ভাঙছেন, কেউ বিদ্যাসাগরের মূর্তি ভাঙছেন, এই ভাঙাভাঙি চলছেই। মুখোশের বক্তিমে, মুখোশ যেন বক্তৃতা দিচ্ছে, কিন্তু আমি আমি সেই জায়গাটাতেই আছি। আমি দলবদ্ধ ঐক্যের মধ্যে আছি। আজকের এই ভাঙার যুগে সবকিছু যখন ভাঙা হচ্ছে, ছোট ছোট করে ভেঙে দিচ্ছে। তুমি ব্রাহ্মণ, তুমি হিন্দু, তুমি মুসলমান, তুমি খ্রিস্টান, তারপর ব্রাহ্মণদের মধ্যে আবার হিন্দুদের মধ্যে তুমি শিয়া, তুমি সুন্নি, তুমি ব্রাহ্মণ, তুমি কায়স্থ, তুমি ক্ষত্রিয়, তুমি বেনে, তুমি তিলি, তোমার গায়ের রং কালো, তুমি ফর্সা, তুমি ছেলে, তুমি মেয়ে, তুমি গরিব, তুমি বড়লোক, তুমি লেপচা, তুমি ভুটিয়া। এই যে পরিচয় সত্তার মধ্যে দিয়ে খালি ভাঙো আর ভাঙো। শুধু কি লেনিন আর বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়? রবীন্দ্রনাথের মূর্তি ভাঙা হয়? গান্ধীজির মূর্তি ভাঙা হয়? প্রতীকী আসলে তাদের তাদের আম্বেদকরের মূর্তি ভাঙা হয়? ভাঙা হয় তাদের চিন্তা চেতনাকে। এই চিন্তা চেতনাই হচ্ছে মানুষের, শ্রমজীবী মানুষের ঐক্যের কথা। সেইটাকে ভাঙার কথাই, তার প্রতিবাদে তিনি লিখেছেন যে আমি কবি, আমি সেই ছিপখান তিন্দর তিনজন মাল্লার সাথেই আছি, শ্রমজীবী মানুষের সঙ্গেই আছি, এবং আমি মনে করি যে এরা পাল্লাদিক আজকের যুগের সাথে, পাল্লা দিক আজকের যুগের সাথে পাল্লা দিয়ে যারা বিপরীত কথা বলছে, শ্রম টম কিছু নয়, কিছু ইন্টেলেকচুয়ালসরাই তারা ঠিক করে দেবে সবকিছু, তা নয়। তার বিরুদ্ধে এই কবিতা মানুষের সভ্যতার যে চলমানতা, সেই চলমানতার ওপরই বিশ্বাস রেখে তার এই কবিতা। আমি শেষ কবিতা আরো একটি হাতে পেয়ে গেছি, একটু সময় আছে, আমি আরেকটি কবিতা পড়ছি। কবিতাটির নাম খুব সুন্দর, কুমির ধেয়ে আসছে। তোমার হাতের পাতায় অস্পষ্ট ও অপুষ্ট নদী রেখা, কেশচূর্ণ রাখলে কোথায় তুমি? জল কেটে কুমির ধেয়ে আসছে, গোপনের সব কথা একে একে প্রকাশ্যেই ডুবে যায়। তুমিও তো নেমে গেলে অচেনা অন্ধকার দুকুল প্লাবিত এক রহস্য গহ্বরে। জল কেটে কুমির ধেয়ে আসছে, পায়ের পাতা মানচিত্রে ডুবিয়ে তুমিও তো অস্তিত্বের শিকড় খুঁজে যাচ্ছ, অথচ সর্বাংশে ছায়া শূন্য নগ্ন মনের একাকিত্বে। যদি প্রশ্ন এসে যায় পরম্পরা অনুসারে, আমাদের তো সমষ্টিগত গ্রুপ ছবি আছে তো, জল কেটে কুমির ধেয়ে আসছে। এটি রূপক কবিতা, এবং অবশ্যই এটি একটি রাজনৈতিক কবিতা বলে মনে করতে পারেন, বা তার সাথে সমাজের নানা বিষয়ের দিকের কবিতাও যে যেভাবে মনে করবেন সেইভাবে। আসলে একটা বিপদ আসছে, সেই বিপদে তুমি যদি মানচিত্রে পায়ের পাতা কোনো একটা মানচিত্র কোনো একটা জায়গায় ডুবিয়েই তুমি থেকে যাও, সেখানেও তুমি অস্তিত্বের শিকড় খুঁজছো। এই যে
রোহিঙ্গারা খুঁজছে, আজারবাইজান ধরে মানুষরা খুঁজছে, সব পৃথিবীর মানুষ যারা রিফিউজি মানুষ তারা ঘুরে বেড়াচ্ছে সারা পৃথিবী জুড়ে, কোথায় তাদের দেশ, কোথায় তাদের মানচিত্র খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই একটা একটা যেন বিপদ আসছে কোনো জায়গায়, মানুষের অস্তিত্ব, মানুষের অধিকার, মানুষের নাগরিকত্ব, মানুষের জীবন বোধ, তার উপর একটা কোনো কোথাও আক্রমণ নেমে আসছে। সেখানে তিনি বলছেন সমষ্টিগত গ্রুপ ছবি আছে তো আমাদের, এই কথাটাই একটা দারুণ কথা, ওই সেই সমষ্টিবদ্ধ মানুষের জোটবদ্ধতার কথা। কবি এটা বারবার বিভিন্ন কবিতায় ঘুরে এসছে, যেমন কবিতায় তার বাউল মন ঘুরে এসছে, বৈষ্ণবীর কথা এসছে, উদাস হয়ে জয়দেবের কেন্দুলির মেলায় সে অচেনার খোঁজে যাওয়ার কথা এসছে। তেমনি তিনি বলেছেন, নিজেকে বলেছেন, হে ট্যাম্বোরিন ম্যান, তুমি গিটার বাজিয়ে আমাকে শুদ্ধ করে দিয়ে যাও, আগুনে কবিতা যেন আমি লিখতে পারি। তেমনি মানুষকে তিনি বলেছেন বারবার যে সমষ্টিগতভাবে থাকো, শ্রমজীবী মানুষের সঙ্গে একা বাঁচার যে জন্য, যে একা হয়ে যাওয়ার যে পৃথিবী যে ছোট ছোট হয়ে যাওয়ার পৃথিবী, কখনো তার রাগ হয়েছে, কখনো তার দুঃখ হয়েছে, কখনো মনে হয়েছে যে যেভাবে পৃথিবী এগোচ্ছে, যেভাবে সমাজ সভ্যতা এগোচ্ছে, এইটা তার পথ নয়, তিনি যে পথটা চেনেন সেই পথে তার যাওয়া হচ্ছে না। তাই তিনি বলছেন, হে কর্ণধার, তুমি নামাও, থামাও তোমার নৌকা, আমি নেমে যাব। সমস্ত কবিতাতেই, কবিতা ঘিরে তার মানুষের জয়গান, মানুষের কথাই বারবার, সমাজ সভ্যতার কথা, মানুষের কথাই তার বিষয়বস্তু হয়ে উঠেছে এবং বারবার ফিরে এসছে আমাদের কাছে বিভিন্ন রূপে, বিভিন্ন রঙে, বিভিন্ন দার্শনিক চেতনার মধ্যে দিয়ে। নদীকান্নাও যেমন একটা দুর্দান্ত প্রেমের কবিতা আমরা পেলাম, তেমনি আরো অজস্র কবিতা, সত্যেন দত্তর কবিতা, বা ওই যে অবনী বাড়ি আছো, নিজের মনটাকে যদি তৈরি করতে পারো তাহলে আমি, এই সামগ্রিকভাবেই দেবানন্দার কবিতা আমার তো খুব ভালো লেগেছে, আশা করি আপনাদেরও সকলের ভালো লেগেছে। এবং যেটা আমার বলার সেটা হচ্ছে যে আমার এই অনুষ্ঠানের পক্ষ থেকে দেবানন্দদার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। তার সাথে আমরা চাইব তার ছবি আঁকা, তার গান, তার কবিতা সবই দারুণভাবে চলুক, তার স্বপ্ন বেঁচে থাক এবং তার স্বপ্ন তিনি ছড়িয়ে দিন সমস্ত মানুষের মধ্যে, জনগণের মধ্যে, এই কামনাই আমরা করছি। আর অনুষ্ঠান শেষ করার আগে যেটা বলছি সেটা হচ্ছে যে সামনের সপ্তাহটা আমি থাকছি না কলকাতায়, সম্ভবত থাকছি না। আর আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, যেহেতু আমি স্বাস্থ্য দপ্তরের কর্মী এবং একটা বড় গুরুদায়িত্ব আমার উপর আজ অর্পিত হয় কোভিড-19কে কেন্দ্র করে, তো সেখানে দাঁড়িয়ে আমি জানি না যে কি হবে, আবার ভোটও আছে তার মধ্যে, আবার কাজের মাত্রা খুব বাড়ছে। সুতরাং নির্ধারিত এর পরের দিন 2 তারিখ আমার আবার উপস্থিত হওয়ার কথা, 2রা এপ্রিল। কবি আমার অত্যন্ত বন্ধু কবি, ভালো লাগার লোক অজয় দেবনাথের কবিতা নিয়ে আমি উপস্থিত হব। কিন্তু একটু বলে রাখছি আমি যে সেরকম হলে আমার দিন, সময় সেটা একটু পরিবর্তিত হতে পারে, সেটা আমার কাজের চাপের জন্য একটু পরিবর্তিত হতে পারে কোভিড-19 সিচুয়েশনকে কেন্দ্র করে। সেরকম হলে আমার এই, আমি তো প্রতিদিন শুরু হওয়ার আগের দিন আমি একটা বিজ্ঞাপন করে দিই, কবির ছবি এবং আমার ছবি সমেত, বন্ধুরা মনে আছে তো, বন্ধুরা মনে আছে তো, এইটা একটু ফলো করবেন সকলে, তাহলেই আমার আপাতত ঠিক আছে। আমি 2 তারিখ করবো, যদি সেরকম কোনো বড়সড় কিছু না ঘটে, 2 তারিখ আমি করব অনুষ্ঠান অজয় দেবনাথের কবিতা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই আনন্দে থাকবেন, কবিতায় থাকবেন, কবিতা যাপনে থাকবেন, সৃষ্টিশীলতায় থাকবেন, মানুষের কাছে থাকবেন। ততক্ষণ পর্যন্ত শুভরাত্রি।